আসসালামু আলাইকুম। আমি স্বপ্নে আছি আপনাদের সাথে ফিনল্যান্ড থেকে। রিসেন্টলি আসলে আমি একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আপনাদের অনেক কমেন্টস কিংবা ইমেইল বা মেসেঞ্জারে উত্তর দিতে পারছিলাম না। তো সেইজন্য আসলে আমার গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাকে করতে পারেন। সেগুলো আমি একটা সেশনের মাধ্যমে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে সেই পোস্ট থেকে কিছু প্রশ্ন আমি রেডি করেছি, বাছাই করেছি যে প্রশ্নগুলো আসলে সবারই কমন প্রশ্ন। আসলে ফিনল্যান্ড আসা নিয়ে বা ফিনল্যান্ডের ফিউচার নিয়ে বা ফিনল্যান্ডের সবকিছু নিয়ে আপনাদের যে কমন কিছু প্রশ্ন থাকে সেখান থেকে আমি আসলে বেস্ট কিছু প্রশ্ন কালেক্ট করে আজকে সেগুলোর উত্তর নিয়ে কথা বলবো। কারণ আসলে অনেকদিন ধরে প্রশ্ন উত্তর সেশন করা হয়নি, একদম প্রথম দিকে করা হয়েছিল। এখন থেকে ভাবছি প্রতি মাসে অন্তত একটা করে প্রশ্ন উত্তর সেশন রাখবো। আপনাদের যাদের আসলে বিভিন্ন প্রশ্ন রয়েছে, আমাকে যারা ইমেইলে বা মেসেঞ্জারে রিচ করতে পারছেন না, তারা আমি আমার গ্রুপে অথবা আমার ফেসবুক পেজে একটা পোস্ট দেওয়া থাকবে। সেই পোস্টের নিচে যদি আপনার কমেন্টস করে থাকেন, সেখান থেকে আমি বাছাই করে যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট কমেন্টস, সেখান থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ম্যাক্সিমাম যতটুকু সম্ভব আমি একটু শর্টলি বলার চেষ্টা করব। তো আসি প্রথমে যে প্রশ্নটা আমার কাছে রয়েছে, সে প্রশ্নটা করেছেন হচ্ছে দেবাশিস পল ভাই। উনি আসলে জিজ্ঞেস করেছেন যে ইফ আইএলটিএস এক্সপায়ার্স ইন অগাস্ট 2025, ডু আই হ্যাভ টু টেক ইট এগেইন বিফোর অ্যাপ্লাইং ইন জানুয়ারি 2025? ওনার অগাস্টে যদি আপনার এক্সপায়ারি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি জানুয়ারিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এক্সপায়ারিটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের আগ পর্যন্ত। আপনি দেখবেন যে সেখানে কিন্তু একটা ডেডলাইন দেওয়া থাকে অ্যাপ্লিকেশনে। আপনার রিকোয়ারমেন্টে খেয়াল করবেন যে আপনি যদি জানুয়ারিতে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, ওরা কিন্তু একটা ডেডলাইন দিয়ে দিবে যে লাইক আপনার ফেব্রুয়ারি অথবা মার্চ পর্যন্ত আইএলটিএসের এক্সপায়ারি আছে কিনা। তো সেক্ষেত্রে অগাস্ট কিন্তু অনেক দূর সময়। তো এর মধ্যে আপনার জানুয়ারিতে অ্যাপ্লাই করলে আপনি অগাস্টের এক্সপায়ারি দিয়ে খুব ইজিলি সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। লাইক আরেকটা কমন প্রশ্ন থাকে, এখানে নেই বাট আমি বলে দিই। অনেকে ভাবেন যে আপনার আইএলটিএস এক্সপায়ারি হয়ে গেছে, আপনি ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে নতুন আইএলটিএস দিবেন কিনা। সেটার সাথে ইন্টারভিউর সাথে আইএলটিএসের কোনো কানেকশন নেই। আপনার ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দিলে সেখানে আইএলটিএসের কাজ শেষ। তো পরবর্তীতে আইএলটিএস নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আবার বলছেন যে ইফ মাই প্রোগ্রাম ইজ 24 months লং, হাউ মানি মানি ডু আই হ্যাভ টু শো অ্যাজ এ লিভিং এক্সপেন্স? আপনার যদি ডিগ্রি 1.5 বছর, 2 বছর, 1 বছর যাই হোক না কেন, আপনার কিন্তু লিভিং এক্সপেন্স 1 বছরে দেখাতে হবে। আপনাকে হয়তো 2 বছরের ভিসা ঠিকই দিবে, বাট পরবর্তীতে কিন্তু আপনার যদি স্পাউস থাকে, পরবর্তীতে কিন্তু আপনার রিনিউয়ালের ক্ষেত্রে আপনারটাও দেখাতে হচ্ছে। লাইক আপনাকে তার মানে আপনি 1 বছর লিভিং এক্সপেন্স দেখাবেন। আপনি ডিগ্রি যত বছর হোক না কেন, আপনাকে 1 বছর লিভিং এক্সপেন্স দেখাতে হবে, যেটা স্টুডেন্টের জন্য এখন 9,600 ইউরো সমপরিমাণ টাকা। ইফ ইন্ডিয়া ভিসা ইজ অফ, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর ফিনল্যান্ড ভিসা ইন্টারভিউ? আসলে ইন্ডিয়া নিয়ে এখন খুব ভালো একটা ঝামেলা হচ্ছে। আমাদের দেশের সাথে ওদের একটা কিছু বৈরী সম্পর্কতার কারণে আসলে ওরা ভিসা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে আমাদেরকে। বাট এরপরও কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে যাদের আসলে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তারা কিন্তু ভিসা পাচ্ছে, তারা ভিসা অ্যাপ্লাই করছে এবং সবাই কিন্তু ইন্টারভিউ ফেস করছে। তো এটা কোনো প্রবলেম নেই। আপনি যদি অ্যাম্বাসি ডেট পেয়ে যান ভিএফএসে, সেক্ষেত্রে আপনি সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়ান হাই কমিশনে। সেখানে যেয়ে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তারপরে প্রশ্নটা রয়েছে, ক্যান আই টেক 18 years প্লাস চাইল্ড সন অ্যাজ এ ডিপেন্ডেন্ট অ্যাজ হি ইজ ডিসেবল? আসলে এখানে একটা কোয়ারিজ অ্যান্সার কিন্তু মিগ্রিতে দেওয়া রয়েছে। যেটি আপনার ছেলে কিংবা মেয়ে, চাইল্ডের বয়স যদি 18 ক্রস করে থাকে, তারা কিন্তু আপনার সাথে অ্যাজ এ চাইল্ড হিসেবে ডিপেন্ড হিসেবে আসতে পারবেন। এটা খুব ক্লিয়ার কাট মিগ্রিতে বলা আছে। তো আমার মনে হয় আপনি সেক্ষেত্রে আসলে আপনার সন্তানকে নিতে পারবেন না, যেটা আসলে খুবই দুঃখজনক। তারপরে নুরুল আমিন ভাই, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, 8টা। আমি তো ওনার এই প্রশ্নটা আসলে সিলেক্ট করার একটা কারণ রয়েছে যে এই 8টা প্রশ্ন আসলে অনেকেরই হয়তো মনে ঘুরে ফিরে আসবে। তো আমি ওয়ান বাই ওয়ান উত্তর দেওয়ার ট্রাই করছি। ওনার যে প্রথম প্রশ্নটা, সেটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন এবং অনেকেই এই প্রশ্নটা করে থাকে যে আসলে আপনি কোন সাবজেক্টে আসলে জব অ্যাভেলেবেল বেশি, এই জবের সিচুয়েশনে গ্র্যাজুয়েশনের পর আসলে কোন সাবজেক্টে আপনার জব পাওয়ার চান্সেস বেশি থাকবে। আমি ফিনল্যান্ডের জব মার্কেটে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখেছি, ওদের প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু জবের সার্কুলার থাকে। প্রতিটা ফিল্ডেই কিন্তু ওরা আলাদাভাবে মেনশন করে জবের সার্কুলার দেয় এবং প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু প্রচুর পরিমাণ জবের সার্কুলার হয়। বাট এখন জব থেকে সার্কুলেশনে আসলে ক্যান্ডিডেট একটু বেশি থাকে। ইভেন সার্কুলারগুলোতে আসলে সাবজেক্টের থেকে বেশি প্রায়োরিটি যেটা পায়, সেটা হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি আফটার গ্র্যাজুয়েশন যদি অফিসিয়াল জব করতে চান, আপনাকে কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা থাকতে হবে। ওরা ইদানিং ম্যাক্সিমাম জব সার্কুলার কিন্তু লেখা থাকে ফ্লুয়েন্ট ইন ফিনিশ অ্যান্ড ইংলিশ। তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, সাবজেক্টটা না। কারণ আপনি অনেক ভালো একটা সাবজেক্ট পড়লেন, বাট আপনার ফিনিশ যদি দক্ষতা যদি না থাকে, আপনি অনেকগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেক্ষেত্রে যে কোনো সাবজেক্ট থেকে আমি বলবো যে আপনি যদি ভালো সাবজেক্ট প্রায়োরিটি লিস্ট করতে চান, আমি বলবো যে আইটিগুলো করতে পারেন, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন চলছে। আর বিজনেসের হলে ফাইন্যান্স করতে পারেন। এছাড়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সাবজেক্ট যেগুলো আসলে এখন আইটি, ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু মোটামুটি টপ সাবজেক্টের মধ্যে রয়েছে। হোয়াট উইল বি দ্য অ্যাপ্লিকেশন ফিস ফর মাস্টার্স? আসলে অ্যাপ্লিকেশন ফিস অ্যাড করা হয়েছে জানুয়ারি থেকে জয়েন্ট অ্যাপ্লিকেশনে, বাট সেই অ্যামাউন্টটা কিন্তু এখনও ফ্ল্যাশ করা হয়নি। তো ধারণা করা হচ্ছে
অ্যারাউন্ড জয়েন্ট অ্যাপ্লিকেশন যেহেতু 6টা সাবজেক্ট থাকে, তো আমি ধারণা করছি অ্যারাউন্ড 70 to 100 মতো হতে পারে জয়েন্ট অ্যাপ্লিকেশন, আর সেপারেট অ্যাপ্লিকেশনে 30 to 50 করে হতে পারে নর্মালি। হাউ টু প্রিপেয়ার এসওপি ইন দিস অনগোয়িং সিচুয়েশন, সো ক্যান আই অবটেন স্কলারশিপ। এসওপিটার উপর বেস করে যে আপনাকে স্কলারশিপ দিবে এই ধারণাটা আসলে ভুল, স্পেশালি ফিনল্যান্ডের ক্ষেত্রে। ফিনল্যান্ডে আসলে এসওপিটা একটা পার্শিয়াল পার্ট স্কলারশিপের ক্ষেত্রে, বাট আপনার মেজর পার্ট হচ্ছে আপনার সিজিপিএ, আপনার ইউনিভার্সিটি অবশ্যই, কারণ ফিনল্যান্ডে আমি যতটুকু দেখেছি আসলে ইউনিভার্সিটিটা অনেক অনেক ম্যাটার করে, ওদের কিন্তু লিস্ট করা আছে 150 ইউনিভার্সিটিস, এর মধ্যে যদি আপনারটা থাকে সেক্ষেত্রে আপনার অফার লেটার চান্সটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনাকে আসলে এসওপিটা যদি তৈরি করতে চান, আমি বলবো আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে: আপনার প্রিভিয়াস অ্যাচিভমেন্ট, আপনার প্রেজেন্ট সিচুয়েশন, আপনার ফিউচার গোল। এই 3টাকে আপনি কীভাবে কানেক্ট করতে পারছেন, 3টাকে আপনি কীভাবে কানেক্ট করছেন সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এসওপির ক্ষেত্রে। লাইক আপনার ভিশনটাকে আপনি কানেক্ট করবেন, কীভাবে আপনি সেই ভিশনকে কানেক্ট করার জন্য আপনার বর্তমান সিচুয়েশন, পাস্টে কী করেছেন, একটা ওভারভিউ টেনে আপনি আপনার ফিউচারটাকে আসলে ফোকাস করবেন, যতটুকু পসিবল ফিউচারকে ফোকাস করাটা আসলে এসওপির জন্য ভালো। তারপরে প্রশ্নটা রয়েছে, হাউ মাচ টিউশন ফিস সাবজেক্ট ওয়ান শুড টেক ইফ ডোন্ট গেট স্কলারশিপ and wish to save tuition fees for the second year by doing part-time jobs. Also, please talk about for the sponsor money and documents if I wish to move with spouse. স্কলারশিপ আসলে এখানে স্কলারশিপ ছাড়া যদি আপনাকে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে অ্যারাউন্ড, এখন টিউশন ফিস কিন্তু মোটামুটি সবগুলোতে একটু ইনক্রিজ করা হয়েছে। আমি বলবো যদি আপনার জন্য মাস্টার্সে হয়ে থাকে 12 থেকে 14,000 ইউরো ধরে রাখেন এক ইয়ার টিউশন ফিস, আর ব্যাচেলর হলে 8 থেকে 10,000 ইউরো টিউশন ফিস ধরে রাখা হচ্ছে 1 বছরের জন্য। আর যদি আপনি স্পাউস নিয়ে যেতে চান, ডকুমেন্টেশনের আলাদা ভিডিও রয়েছে, আমি বলবো সেই ভিডিওটা দেখেন, কারণ সেটা যদি এখন বলতে যাই আমার পুরো ভিডিওটাই আসলে শেষ হয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই ফর রেসিডেন্সি পারমিট অ্যান্ড হোয়েন টু অ্যাপ্লাই ফর স্পাউস, কীভাবে রেসিডেন্সি পারমিট অ্যাপ্লাই করবেন, একদম সিরিয়াল A to Z ভিডিও আছে, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, উপরে বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ এটা এত বড় প্রসেস যেটা আসলে বললে আমার এই ভিডিও বাকি প্রসেসগুলো করতে পারবেন। আর স্পেশালি কখন নেওয়া উচিত সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনাকে একসাথে যেতে চান কিংবা পরবর্তী যেতে চান সেটা আপনাদের পার্সোনাল ইস্যু, বাট আমি সবসময় এনকারেজ করি যে আপনি স্পাউস বা বেবিকে একসাথে নিয়ে যাওয়ার জন্য। What benefits can spouse get now as many things have changed? কোনো কিছু চেঞ্জ হয়নি। ফিনল্যান্ডের স্পাউসের জন্য যা বেনিফিটস ছিল সবই আছে, সব অ্যাজ ইট ইজ রয়েছে, সেম সব কিছুই আছে, কোনো কিছু চেঞ্জেস হয়নি। আমার কিন্তু বেনিফিটসের ভিডিও রয়েছে অলরেডি, স্পাউসটা কী বেনিফিট পাবে, কেন ফিনল্যান্ড স্পাউস নিয়ে আসবেন সেই ভিডিওটা দেখতে পারেন, সেখানে সব বেনিফিটসের ব্রেকডাউন, অ্যামাউন্ট, প্রত্যেকটা জিনিস বলা আছে। Also talk about the budget including the for spouse. I need to talk with him for survive. I need to talk with him for survive, not take with him. Okay, বাজেটিংটাও অলরেডি ভিডিও রয়েছে। এই বড় বড় প্রশ্নগুলোর জন্য আসলে ভিডিওগুলো আমি এই জন্য মেক করি যেন আপনাদের কনফিউশন ক্রিয়েট না হয়। আমি সেগুলোর লিঙ্ক অলরেডি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, অথবা আমার চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন, বাজেটের ভিডিও রয়েছে, অনেকগুলো ভিডিও আছে, সেখানে লেটেস্ট ভিডিওটা দেখে নিতে পারেন। হাউ টু পাস 8 years লিগালি, এটা আসলে ইলিগালি ফিনল্যান্ড থাকার কোনো ওয়ে নেই, আপনাকে লিগালি থাকতে হবে এনি হাউ, লাইক আপনাকে জব করতে হবে অথবা বিজনেস করতে পারেন, যেভাবে হোক বিজনেস অথবা জব দিয়ে আপনি লিগ্যাল ওয়েতে ফিনল্যান্ড থাকতে পারবেন। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ভাইয়া ফেব্রুয়ারিতে আইএলটিএস এক্সাম দিলে কি সেপ্টেম্বর সেশন ধরা যাবে, কতটুকু ভিসা হওয়ার চান্সেস থাকবে, তখন অ্যাপ্লাই করলে প্লিজ জানাবেন। সেপ্টেম্বর সেশনের মেন যে জয়েন্ট অ্যাপ্লিকেশন সেটা জানুয়ারি 8 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত থাকবে। তো এটা সেশনে যদি আপনি মিস করে ফেলেন, আপনি সেপ্টেম্বর সেশনের হার্ট মিস করে ফেলছেন, লাইক আপনি সেপ্টেম্বর সেশনের মেন চান্সেসটা মিস করে ফেলছেন। ফেব্রুয়ারিতে আইএলটিএস এক্সাম দেওয়ার থেকে আমি বলবো আপনি নেক্সট অগাস্ট সেপ্টেম্বরে দেন, তারপরের বছর জন্য ট্রাই করেন, কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে আইএলটিএস এক্সাম দেওয়াটা পুরোটাই সম্পূর্ণ লস প্রজেক্ট, কারণ আপনি এই সময় খুব ইউনিভার্সিটি পাবেনও না, তখন হাই হতাশা আরও বেড়ে যাবে, আপনার আইএলটিএস এর মেয়াদটা আরও কমে যাবে, লাইক পরের বছর আপনাকে যে বছর তো শেষে যে অ্যাপ্লাই করতে হবে, আপনার 7-8 মাস আইএলটিএস এর মেয়াদটা নষ্ট হবে। তো সেই জন্য বলবো ফেব্রুয়ারিতে এক্সাম না দিয়ে যদি আপনি ডিসেম্বরে দিয়ে প্ল্যানিং করে থাকেন তাহলে আপনি তো জানুয়ারি সেশন ধরতে পারবেন, বাট এরপরে যদি দেন তাহলে আপনাকে 2026 সেশন ধরতে হবে। আর ভিসা হওয়ার চান্সেসটা ডিপেন্ড করে আপনার স্পন্সর ডকুমেন্টের উপরে, আপনার আইএলটিএস রেজাল্ট কিংবা কখন অ্যাপ্লাই করছেন সেটার উপরে না। আপনার যদি অফার লেটারের কথা বলে থাকেন, অফার লেটারটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনার আগে অ্যাপ্লাই করাটা সবচেয়ে ভালো, যত আগে অ্যাপ্লাই করবেন আপনার অফার লেটার পাওয়ার চান্সটা তত বেশি থাকবে, লাইক আপনি যত পরে যাবেন ইউনিভার্সিটির সংখ্যা কমতে থাকবে, অ্যাপ্লিকেশন ওপেনিং কমে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে স্কলারশিপ না পেলে কি টিউশন ফিস, লিভিং কস্ট, মিল কস্ট এগুলো কি ম্যানেজ করা যাবে পার্ট টাইম জব করে মিডিয়াম এক্সপেন্সিভ সিটিতে? পার্ট টাইম জব না পেলে আসলে এগুলো ম্যানেজ করা যাবে কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ফ্যামিলি ব্যাকআপের উপরে, আপনি কতটুকু ব্যাকআপ নিয়ে আসছেন, আপনার ফ্যামিলি কতটুকু ফাইন্যান্সিয়াল স্টেবল আপনাকে সেই খরচগুলো দেওয়ার জন্য। এখন মিডিয়াম সিটি বলে ফিনল্যান্ড আসলে কিছু নেই, কিছু সিটিতে মিল কস্ট কম, কিছু সিটিতে লিভিং কস্ট কম, কিছু সিটিতে দুইটাই বেশি, সবই বেশি, কিন্তু মোটামুটি সব সিটিতে একই রকমই থাকে।
আপনি যদি খরচ কমায় করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক স্কোপ রয়েছে, যদি খরচ বেশি করে করতে চান সেক্ষেত্রে অপশন রয়েছে। এটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কতটুকু খরচ করবেন। আমি এমনও দেখেছি একজন সিঙ্গেল স্টুডেন্ট 1 বছরে 2500 2200 না 2300 ইউরো খরচ করেছিল 1 বছরে। তো আর কিছু মানুষ আছে দেখা যায় 1 বছরে হয়তো 1000 ইউরো খরচ করছে 1 মাসেই। তো এটা ডিপেন্ড করে আপনি কীভাবে খরচ করবেন। তো আমার মনে হয় পার্ট টাইম জব না পেলে একটা ভালো ব্যাকআপ থাকা উচিত। অ্যাটলিস্ট 1 বছর একটা ব্যাকআপ নিয়ে আসেন। তো এর মাঝে জব খোঁজার চেষ্টা করেন। ফুড ডেলিভারি আইডি রয়েছে, বিভিন্ন ধরনের জবের অপরচুনিটিস রয়েছে। সেগুলো জবের ফিনল্যান্ডের প্রেজেন্ট জব নিয়ে আমি কিছু কথা বলবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ, যে রিসেন্ট জবের সিচুয়েশন নিয়ে কথা বলবো। তারপরে ওদের অনেক ভাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসলে, ফিনল্যান্ডের স্টাডি গ্যাপের এক্সপ্লেনেশন করতে যে ফেক ডকুমেন্ট রিলেটেড দিলে কি কোনো ইস্যু ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে? আসলে এই প্রশ্নগুলো শুনলে খুব মাঝে মাঝে মনে হয় যে কোনো আসলে এজেন্সির পক্ষ থেকে কেউ আসলে জিজ্ঞেস করছেন, যেগুলো আসলে ফ্রিকোয়েন্টলি হয়। আমি দেখেছি যে আসলে ফেক ডকুমেন্ট তৈরি করার জন্য কিছু মানুষ আসলে খুবই পারদর্শী, খুবই দক্ষ মানুষ রয়েছে, ফেক ডকুমেন্ট নিয়ে তারা কাজ করতে পছন্দ করে এবং আলটিমেটলি তাদের কি হয়, তাদের আসলে লাইফে তো হয়তো একটা ক্লায়েন্ট 2টা ক্লায়েন্টের জন্য লস হয়, বাট আলটিমেটলি কিছু মানুষের স্বপ্ন নষ্ট হয় এবং কিছু দেশের আমাদের ভাবমূর্তি নষ্ট। যেমন এই বছর ফিনল্যান্ডের এখন ডিসিশন দেরি হচ্ছে কিছু এজেন্সির ভুলের কারণে, তারা কিছু ফেক ডকুমেন্ট দিয়ে পাঠিয়েছিল অ্যাপ্লিকেন্টকে, সেগুলো ধরা খেয়ে যাওয়ার কারণে কিন্তু এখন ক্রস চেকিং বেশি হচ্ছে, ডিসিশন লেট হচ্ছে। কোনো দরকার নেই আপনাকে স্টাডি গ্যাপ এক্সপ্লেনেশন করার জন্য। ফিনল্যান্ডে স্টাডি গ্যাপের এক্সপ্লেনেশন দরকার হয় না, ইভেন স্টাডি গ্যাপ নিয়ে ওরা প্রশ্নও করে না। শুধু ফেক ডকুমেন্ট দিয়ে কোনোভাবে অ্যাপ্লিকেশন করবেন না। এটা একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজেরা করেন বা এজেন্সি দিয়ে করেন, যেখানে করেন ফেক ডকুমেন্ট কখনোই সব সাবমিট করবেন না, এটা আপনার জন্য এবং আসলে যারা রিয়েল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অনেক বড় ক্ষতি আসলে। কারণ একটা ফেক ডকুমেন্ট যদি তারা ধরতে পারে, আরও 10টা মানুষকে তারা হ্যাসেল করবে যে লাইক তারাও হয়তো ফেক ডকুমেন্ট নিয়ে কাজ করছে। তারপরে AMD রাইজেন ভাইয়ের কিছু প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর জন্য আমি বড় বড় কিছু প্রশ্ন নিয়েছিলাম। কী কী অ্যাটেস্টেশন করা লাগবে এডুকেশনাল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে? আপনার একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলরেরটা, HSS লাগবে না, এগুলো এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেশন করতে হবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই একাডেমিক সার্টিফিকেটগুলো। আর যদি স্পাউস থাকে সেটা ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, আর বেবি থাকলে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেশন করবেন। আইএলস আর টোফেল, রিকোয়ারমেন্ট অফ বোথ। টোফেল, আইএলস, আমি বলবো আইএলসেরটা আসলে আপনাদের প্রেফারেন্স দেওয়া উচিত। আইএলসটাতে আসলে স্কলারশিপ বেশি থাকে, টোফেল স্কলারশিপের চান্সেস কম থাকে। আইএলসে 6.5 মাস্টার্সের জন্য, ব্যাচেলরের জন্য 6। স্যাট বেসড অ্যাডমিশনের জন্য মিডিয়াম কত স্কোর লাগে? স্যাট বেসড অ্যাডমিশনের জন্য আসলে এক এক ইউনিভার্সিটি এক রকম রিকোয়ারমেন্ট থাকে, বাট অ্যারাউন্ড 1400 হলে স্যাট বেসড আসলে রিকোয়ারমেন্ট ফুলফিল করে অ্যাডমিশন পাওয়ার চান্সেস থাকে। স্যাট বেসড অ্যাডমিশন 100% স্কলারশিপ পেতে কত পাইতে হবে মিনিমাম? এটা আসলে এখন স্কলারশিপ মোটামুটি আসলে অফ ফুল ফান্ডেড স্কলারশিপগুলো, তো সেক্ষেত্রে মনে হয় না যে ফুল ফান্ডেড স্কলারশিপের অপশন রয়েছে স্যাট বেসের ক্ষেত্রে। তারপর ইউনিভার্সিটির ইমেল করে দেখতে পারেন, বাট মিনিমাম 1450 না হলে ফুল ফান্ডেড স্কলারশিপ দেয় না ব্যাচেলরে। SOP LOR কীভাবে লিখবো এবং কী কী মাস্ট ইনক্লুড এক্সক্লুড করা দরকার? SOPটাতে আমি একটু আগে যেটা বললাম, আপনার প্রেজেন্ট পাস্ট ফিউচারকে কানেক্ট করবেন, কত সুন্দর কানেক্ট করছেন সেটা ইম্পর্টেন্ট। আর লেটার অফ রিকমেন্ডেশন তো আপনি লিখবেন না, এটা ইউনিভার্সিটি টিচারে লিখবে অথবা ইউনিভার্সিটি লিখবে। যদি স্যাম্পল চান গুগলে ট্রান্সলেট করে দেখতে পারেন, খুব বেশি কিছু এটা ডিপেন্ড করে না LOR এর ক্ষেত্রে, এটা নর্মালি একটা জাস্ট ফরম্যাটের হলেই হচ্ছে। কোন কোন ভার্সিটিতে স্যাট বেস অ্যাডমিশন দেয়, স্কলারশিপ দেয়? এটা গত বছর রিকোয়ারমেন্ট যদি আমি বলি, সেটা আসলে এই বছর অনেক কিছু চেঞ্জ হচ্ছে, আপনাকে studyinfo.fi-তে চেক করতে হবে, সেখানে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা বলবো ক্রস চেক করে দেখার জন্য, তাহলে আপনার ইজিলি ক্লিয়ারলি জানতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটিতে আসলে স্যাট বেসড অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট রয়েছে। তারপরে লাস্ট কিছু প্রশ্ন রয়েছে, লাস্ট 3rd নম্বর প্রশ্ন, ফ্যামিলি সহ যেতে চাইলে মাস্টার সর্বনিম্ন পিটি কত স্কোর লাগবে? ফ্যামিলি সহ যাওয়ার সাথে পিটি স্কোরে কোনো কানেকশন নেই, আপনি সিঙ্গেলি অ্যাপ্লাই করবেন, অফার লেটার আসলে আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন। দ্যাট মিনস সিঙ্গেলের জন্য পিটি ব্যাচেলরে 55, মাস্টার 62, এবং আপনার সেম আপনার ব্যাচেলর এবং ফ্যামিলি নিয়ে যেতে চাইলে একই, মোটামুটি সেম। সিঙ্গেল আর ফ্যামিলির সাথে খুব বেশি পার্থক্য কিছু নেই পিটি স্কোর বা আইএলটিএস স্কোরগুলোর ক্ষেত্রে। তারপরে সেকেন্ড লাস্ট প্রশ্ন হচ্ছে, সবাই শুধু বলছি স্কলারশিপ কমানো হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি কেউ বলছে না ফিনল্যান্ড স্কলারশিপ কি বন্ধ হয়ে গেছে, তারপর 100% ওয়েভার কি থাকবে, এগুলো জানতে চাই। স্কলারশিপ আসলে কমানো হয়েছে, এটা আমরা সবাই বলছি, কিন্তু কত পার্সেন্ট কমানো হয়েছে সেটা ইউনিভার্সিটি থেকেও ক্লিয়ারলি বলা হয়নি, তো আমরাও কেউ ক্লিয়ারলি বলতে পারছি না কত পার্সেন্ট কমানো হয়েছে, বাট 100% স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, ফিনল্যান্ড স্কলারশিপ অফ হয়ে গেছে এটা বলতে পারছি, কারণ ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো থেকে ফিনল্যান্ড স্কলারশিপের অপশনগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আর যদি এগুলো উঠানো থাকে তাহলে 100% স্কলারশিপ
হয়তো বা টিউশন ফিজে 100% স্কলারশিপ থাকলেও থাকতে পারে, বাট সেটা ক্লিয়ার না। বাট ফিনল্যান্ড স্কলারশিপ যেটা টিউশন ফিজ প্লাস 5,000 ইউরো, সেটা কিন্তু থাকছে না। লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর জন্য, পরবর্তীতে কিন্তু আমি আমার আরও ভিডিওতে আসবো। আর আরেকটা জিনিস বলে রাখছি যে আসলে যারা আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চান, ডিরেক্টলি আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চান, তারা কিন্তু আমার সাথে 30 মিনিট অন কল সেশনগুলো নিতে পারেন, যেটা খুব ইফেক্টিভ। লাইক আমরা 1-to-1 কথা বলবো, আপনার প্রশ্নগুলো আমি শুনবো, আমি সেভাবে আপনার সিচুয়েশন উত্তরগুলো দিব, যেটা আসলে খুবই রেয়ার। যে আসলে কোথাও কিন্তু আপনি এই ধরনের সার্ভিসগুলো পাবেন না, যে একটা 30 মিনিটের একটা এক্সপার্টের সাথে কথা বলে আপনার প্রবলেমগুলো জানা বা ফিউচার নিয়ে জানা ফিনল্যান্ডের, যেটা আমাদের সময় ছিল না। যে জন্য আমি আসলে এই সেশনটা চালু করেছি। অবশ্যই এটা পেড সার্ভিস থাকবে, কেননা প্রতিটা সময়ের মূল্য রয়েছে। অনেকে জিজ্ঞেস করেন কেন আমি ফ্রি সার্ভিসগুলো দিই না, কারণ আমাদের এখানে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের মূল্য রয়েছে। আর আমি এই জ্ঞানগুলো অর্জন করেছি অনেক সময়, অনেক কিছুর পরে। তো সেই জিনিসটা আমি বিশ্বাস করি, কোনো জিনিস আসলে ফ্রিতে দিতে হয় না, যেটা আপনি এক্সপার্ট হবেন, কারণ সেটার মূল্য তখন থাকবে না। লাইক এখন যেমন আমি আসলে পেড সার্ভিস দেওয়ার কারণে কিন্তু সেটার একটা ভ্যালু রয়েছে, এবং আমি কোয়ালিটি কিছু ক্লায়েন্ট পাচ্ছি যারা আসলে রিয়েলি জানতে চায়। যখন এটা আমি ফ্রিতে দিয়েছিলাম, তখন মানুষজন ফোন দিয়ে ফিনল্যান্ড সম্পর্কে জানতে চাইতো, ফিনল্যান্ড ইলেকশন নিয়ে প্রশ্ন করতো, ফিনল্যান্ড ওয়েদার নিয়ে প্রশ্ন করতো। যে জিনিসগুলো আসলে আমার কাছে মনে হতো যে আমার নিজের সময় নষ্ট করা আসলে। তো আসলে বিদেশে বসে সময় নষ্ট করার মতো সময়ও আমাদের কাছে নেই। অনেকের কাছে জিনিসটা তো হার্শ মনে হবে যে আমি অনেক বেশি প্রফেশনাল মনে হয় আমাকে, বাট আসলেই প্রফেশনাল, কারণ আমি অ্যাজ এ প্রফেশনাল স্টুডেন্ট কনসালটেন্ট, তো আমাকে প্রফেশনাল হতেই হবে আসলে, এখানে আর কোনো অপশন নেই। বাট যাদের সাথে আমার একটা বন্ডিং রয়েছে, যারা আসলে আমাকে চিনেন, যাদের সাথে আমি অনেকদিন ধরে কথা বলি বা কাজ করছি, তারা জানে আমি পার্সোনালি কিন্তু ডিফারেন্ট পার্সন। বাট অ্যাজ এ প্রফেশনাল আমাকে প্রফেশনালি আসলে ডিল করতে হয়, কারণ আমাকে প্রতিদিন 150-200 ইমেল, 200-300 মেসেঞ্জার, আদার্স ফেসবুক কমেন্টস, পোস্ট, এগুলো আসলে একসাথে হ্যান্ডেল করতে হয়। তো এর মধ্যে আসলে সময় থাকে না যে আসলে মানুষের সাথে ফ্রি কথা বলার। তো যাদের আসলে দরকার, শুধু তাদের জন্যই আসলে আমার এই সেশনটা। আপনি যদি মনে হয় যে 30 মিনিটস আপনার লাইফের চেঞ্জ করে দিতে পারে, আমি বলবো যে আমার সাথে সেশনে আপনার এভরি ডিসিশনও চেঞ্জ হয়ে যেতে পারে। তো লাস্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, অফার লেটার আসা কতদিনে মাঝে টিউশন ফিস পে করতে হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক সেমিস্টার ফি অথবা হাফ টিউশন ফিস দিয়ে যাওয়া যায়? কিছু ইউনিভার্সিটির কথা বলবেন। তো এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসলে আমাকে শুনতে হয়, এই জন্য এই প্রশ্নটা আমি লাস্টে রেখেছি, কারণ লাস্টে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখতে হয়। তো অফার লেটার আসার মধ্যে কতদিন পরে টিউশন ফিস পে করবেন, ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে। লাইক আপনার যদি আর্লি বার্ড স্কলারশিপ চলে আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 14 থেকে 21 দিন সময় দিয়ে দিবে আপনি টিউশন ফি পে করার জন্য। অথবা কিছু ইউনিভার্সিটি 2 মাস, কিছু ইউনিভার্সিটি 4 মাস সময় দেয় আপনি টিউশন ফি করার জন্য। আর এক সেমিস্টার টিউশন ফিস দেওয়ার কিছু ইউনিভার্সিটি রয়েছে, বাট এই বছর সেটা থাকবে কিনা জানি না, হয়তোবা চেঞ্জ হয়ে যেতে পারে। বাট যদি থাকে, সেটা অ্যাপ্লিকেশন করার সময় জানাবো যে আসলে কোনটাতে হাফ টিউশন ফিস দিয়ে দেওয়া যায়। বাট সেটা কিন্তু খুব বেশি কার্যকর না, কারণ আপনাকে লাইক ফার্স্ট সেমিস্টার টিউশন ফিস দেওয়ার 3-4 মাসের মধ্যে সেকেন্ড সেমিস্টার টিউশন ফিস দিতে হবে। তো দেখা যাবে যে আপনি আসার 1-1.5 মাসের মধ্যে, অথবা আসার 1 সপ্তাহের মধ্যে, অথবা আসার আগে টিউশন ফিস সেকেন্ড সেমিস্টার দিতে হচ্ছে। তখন কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে সিচুয়েশন। তো এই জন্য বলবো যে ফুল টিউশন ফিস একবার দিয়ে আসেন, যেটা আপনার জন্য ঝামেলা কমে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো নেক্সট এরকম আসলে প্রশ্নোত্তর নিয়ে ভিডিও থাকবে আরও। তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।